এশিয়ায় শক্তির ভারসাম্য বদলে দিতে চীন সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাং-লি-রা ডায়ালগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এর কণ্ঠে স্পষ্ট হয়ে উঠেছে যে এশিয়ায় ভূ রাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা তৈরি হয়েছে। হেগসেথ সরাসরি সতর্ক করেছেন চীন এখন সামরিক হস্তক্ষেপের বাস্তব প্রস্তুতি নিচ্ছে, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে দিতে বেইজিং কাজ শুরু করেছে। হেগসেথের বক্তব্যের পেছনে নির্দিষ্ট প্রেক্ষাপট রয়েছে। গত কয়েক মাসে চীন বড় পরিসরে সামরিক মহড়া চালিয়েছে তাইওয়ানের আশেপাশে। বিশ্লেষকদের মতে এসব মহড়া নিছক প্রশিক্ষণ নয়, বরং সম্ভাব্য সামরিক অভিযান কিংবা অবরোধের মহড়া। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমেও ক্রমাগতভাবে তাইওয়ানকে মূল ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করার সুর চড়া হচ্ছে। বিবিসি, সিএনএন সহ আরও কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পিপলস লিবারেশন আর্মি বর্তমানে জল, স্থল ও আকাশপথে একযোগে আগ্রাসী অপারেশন পরিচালনার সক্ষমতা অর্জন করেছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাইওয়ান। বিশেষ করে চীনের সামুদ্রিক শক্তি ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন এই ইঙ্গিতই দিচ্ছে। সামরিক প্রস্তুতি এখন কেবল প্রতিরক্ষামূলক নয়, তা আগ্রাসী কৌশলেও ব্যবহৃত হতে পারে। হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থায়ীভাবে অবস্থান করতে এসেছে। ট্রাম্প প্রশাসনের কৌশলগত অবস্থান অনুযায়ী চীনের আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র এখন তার মিত্রদের সাথে নিরাপত্তা সহযোগিতা জোরদার করছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি যুক্তরাষ্ট্র, জাপান ও যুক্তরাষ্ট্র ফিলিপাইন যৌথ মহড়া এবং প্রতিরক্ষা চুক্তি হালনাগাদ বিশেষ তাৎপর্যপূর্ণ। দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি চীনের জন্য স্পষ্ট বার্তা বহন করে যে এই অঞ্চলে একতরফাভাবে আধিপত্য কায়েম করা যাবে না। তাইওয়ান চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তাইওয়ানকে ঘিরে পিপলস লিবারেশন আর্মি এর সম্প্রসারিত তৎপরতা কেবল চীনের একত্রীকরণ আকাঙ্ক্ষার প্রতিফলন নয়, বরং যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে চ্যালেঞ্জ জানানোও বটে। তবে হেগসেথ ট্রাম্প প্রশাসনের অবস্থান স্পষ্ট করে বলেন, আমার প্রেসিডেন্সিতে চীন কখনোই তাইওয়ান আক্রমণ করতে পারবে না। এটি কেবল কূটনৈতিক সংকেত নয়, বরং সম্ভাব্য সামরিক সুরক্ষার আশ্বাসও। হেগসেথের আরেকটি গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে, যুক্তরাষ্ট্র তার মিত্রদের উপর অতি নির্ভরতা নয়, বরং তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে উৎসাহিত করছে। তিনি বলেন, আমরা চাই আমাদের এশীয় মিত্র ও অংশীদাররা দ্রুত নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াক। এমন প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়া ইতোমধ্যে প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে বর্তমান ভূ রাজনৈতিক চিত্র স্পষ্টতই একটি শক্তির দ্বন্দ্বের দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সমাজের কাছে তাইওয়ান সংকট, দক্ষিণ চীন সাগরে নেভিগেশনের স্বাধীনতা এবং এশীয় মিত্রদের প্রতিরক্ষা উন্নয়ন সবকিছুই আর শুধু কূটনৈতিক আলোচনার বিষয় নয়, বরং সম্ভাব্য সংঘাতের কেন্দ্র বিন্দুও হয়ে উঠতে পারে। অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরির মতো উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখন ইরানের হাতে, এমনই বিস্ফোরক দাবি করেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA। আর সেটা জানার পর যুক্তরাষ্ট্র নতুন করে নড়ে চড়ে বসেছে। খানিকটা নত হয়ে হলেও তেহরানের সাথে চুক্তি করতে নতুন প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন। রিপোর্ট অনুযায়ী তেহরানের কাছে মজুদ রয়েছে 400 কেজির বেশি 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম, যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% মাত্রার খুব কাছাকাছি, যা দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। আর ইরান নাকি সেটা শুরুও করে দিয়েছে, এমন দাবি যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের। এই তথ্য সামনে আসতেই যেন এক প্রকার আতঙ্কেই সুর নরম করেছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন চাপ, নিষেধাজ্ঞা আর সামরিক হুঁশিয়ারির পর এবার নিজেরাই এক প্রকার বার্তা পাঠিয়েছে ইরানকে। ওমানের মাধ্যমে তেহরানের কাছে একটি নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যাতে বলা হয়েছে এই চুক্তি গ্রহণ করাই এখন ইরানের স্বার্থে সর্বোত্তম সিদ্ধান্ত। ইরানের কাছে মজুদ আছে 400 কেজিরও বেশি 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর রিপোর্ট বলছে, এই ইউরেনিয়াম যদি আরও কিছু মাত্রা সমৃদ্ধ করা হয়, তবে 10টির বেশি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত
স্টিভ উইটকফ চুক্তির খসড়া বার্তা পৌঁছে দিয়েছেন ইরানে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি সম্প্রতি তেহরান সফরে গিয়ে চুক্তির মূল উপাদান তুলে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির হাতে। তবে চুক্তির নির্দিষ্ট শর্তাবলী এখনও জানানো হয়নি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ইরানের জন্য সবচেয়ে নিরাপদ পথ এই চুক্তিটি গ্রহণ করা। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কিছু। IAEA এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ইরান বর্তমানে 60% মাত্রায় সমৃদ্ধ করে ফেলেছে 400 কেজির বেশি ইউরেনিয়াম, যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রা 90%-এর খুবই কাছাকাছি। বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী এই পরিমাণ ইউরেনিয়াম যথেষ্ট অন্তত 10টির বেশি পারমাণবিক বোমা তৈরির জন্য। গোয়েন্দা সূত্রগুলোর আশঙ্কা, ইরান চাইলে 2 সপ্তাহের কম সময়েই এই ইউরেনিয়ামকে অস্ত্রযোগ্য মাত্রায় পরিণত করতে পারে। ওয়াশিংটন ধারণা করছে এরই মাঝে ইরান সেটা শুরু করেছে, অথবা পরবর্তী ধাপেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাজ শুরু করতে পারে, যদি না কূটনৈতিকভাবে সেটি রোধ করা যায়। ফলে চুক্তির মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণে আনতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। তেহরান থেকে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি জানিয়েছেন, এই প্রস্তাবের জবাব তারা দেবে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার বিবেচনায় নিয়েই। অন্যদিকে IAEA বলছে, ইরান গত 3 মাস ধরে এমন গতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা প্রতি মাসেই একটি পারমাণবিক বোমার উপযুক্ত পরিমাণ। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি মিলে IAEA বোর্ডে ইরানকে চুক্তি ভঙ্গকারী হিসেবে ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে ইরান বলছে, এসব অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারা হুঁশিয়ারি দিয়েছে, IAEA যদি কোনো পদক্ষেপ নেয় তবে তার উপযুক্ত জবাব দেবে তেহরান। চলতি বছরের এপ্রিল থেকে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছিল। যুক্তরাষ্ট্রের এই বার্তা সেই আলোচনারই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে। কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় সংকট, কারণ এটাই ইরানের অস্ত্র তৈরির সম্ভাব্য পথ। আর ভয় থেকেই যুক্তরাষ্ট্রের ধারণা, তেহরান হয়তো অলক্ষ্যে পারমাণবিক বোমার দিকেই এগিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, চুক্তির আলোচনায় অগ্রগতি না হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের জন্যই বাড়বে নিরাপত্তা ঝুঁকি। এখন প্রশ্ন একটাই, ইরান কি চুক্তির পথে ফিরবে, নাকি 10 বোমার বাস্তবতা নিয়ে এক নতুন সংঘাতের দিকে এগিয়ে যাবে? মধ্যপ্রাচ্যের অস্থির কূটনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে ইসরায়েলের সিদ্ধান্ত, যেখানে পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করার জন্য নির্ধারিত আরব পররাষ্ট্রমন্ত্রীদের একটি উচ্চ পর্যায়ের সফর বাতিল করে দিয়েছে নেতানিয়াহু। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করেছে এবং ফিলিস্তিনি জনগণ ও তাদের বৈধ নেতৃত্বের ওপর অব্যাহত অবরোধমূলক পদক্ষেপের অংশ। এই মন্তব্যে সমর্থন জানিয়ে যৌথ বিবৃতিতে সৌদি আরব, মিশর, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ক। এই সফরের মূল উদ্দেশ্য ছিল ফিলিস্তিন কর্তৃপক্ষকে আন্তর্জাতিক সমর্থনের বার্তা দেয়া এবং গাজা যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিম তীরের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা। সফরের নেতৃত্ব দেওয়ার কথা ছিল সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের। এই সফর হতো 1967 সালে পশ্চিম তীর দখলের পর কোন সৌদি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম রামাল্লা সফর। এই সফরে জর্ডান থেকে হেলিকপ্টারে করে মন্ত্রীদের রামাল্লায় পৌঁছানোর কথা ছিল। সফরটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সরাসরি অনুমোদিত ছিল। এক আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষক বলেন, এটি ছিল এক প্রতীকী পদক্ষেপ যা দেখাতে চেয়েছিল আরব বিশ্ব এখন আবারও ফিলিস্তিন ইস্যুতে ঐক্যবদ্ধ। ইসরায়েলের সফর রুখে দিয়ে জানায়, এই প্রতিনিধি দলের সফর আসলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচারমূলক কৌশল হিসেবে ব্যবহৃত হতো। ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা টাইম অফ ইসরায়েলকে বলেন, ইসরায়েল এমন কোনো পদক্ষেপে সহযোগিতা করবে না যা তাকে এবং তার নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে। একটি ফিলিস্তিনি রাষ্ট্র মানেই ইসরায়েলের কেন্দ্রস্থলে একটি সন্ত্রাসী রাষ্ট্র গঠনের পথ তৈরি করা। ইসরায়েলের এমন অবস্থানের ফলে শুধু সফরই বাতিল হয়নি, বরং সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক স্বাভাবিককরণের চেষ্টাও বড় ধরনের ধাক্কা খেল।
গাজা যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কের ভাঙন স্পষ্ট। বিশেষ করে সৌদি আরবের সঙ্গে নরমালাইজেশন চুক্তি নিয়ে যে আলোচনা চলছিল তা এখন আরও অনিশ্চয়তার মুখে পড়েছে। সৌদি কর্তৃপক্ষ বারবার বলেছে তারা ইসরায়েলের সঙ্গে চুক্তি করবে না যদি না ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্পষ্ট রোডম্যাপ দেয়া হয়। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় এই সফরের পরিকল্পনার পেছনে সৌদি যুবরাজের কৌশলগত সমর্থন ছিল, যা সৌদি ফিলিস্তিন সম্পর্কের পুনর্বহালের ইঙ্গিত দেয়। কিন্তু ইসরায়েলের সৌদি বিরোধী এই পদক্ষেপ শুধু আরব বিশ্বে নয়, আন্তর্জাতিক মহলেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ ইতোমধ্যে জানিয়ে দিয়েছে পশ্চিম তীরে শান্তিপূর্ণ কূটনৈতিক উদ্যোগের বাধা দেয়া বর্তমান সংকটকে আরও গভীর করবে। ফিলিস্তিনের নেতৃত্বকে কূটনৈতিকভাবে সমর্থন দেওয়ার এই উদ্যোগ ব্যর্থ হওয়া মানে শুধু একটি সফর বাতিল নয়, বরং মধ্যপ্রাচ্যের সমসাময়িক ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার ভেঙে পড়া। ট্রাম্পকে আগুন নিয়ে খেলতে নিষেধ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাইওয়ান ইস্যুতে নতুন করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়তে শুরু করেছে। চীনের হাত থেকে তাইওয়ানকে রক্ষার দীর্ঘদিনের অভিভাবক যুক্তরাষ্ট্র, যা মোটেও ভালো চোখে দেখছে না চীন। চীন মনে করে তাইওয়ান চীনের একটি প্রদেশ, যেটা একসময় বিচ্ছিন্ন হয়েছে কিন্তু ভবিষ্যতে আবার একীভূত হবে। তারা তাইওয়ানকে আন্তর্জাতিকভাবে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিরোধিতা করে। এক চীন নীতি অনুসারে চীন দাবি করে যে বিশ্বের কোনো দেশ যদি চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখতে চায় তাহলে তাইওয়ানকে আলাদা দেশ হিসেবে স্বীকৃতি দিতে পারবে না। চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলা না করার কঠোর সতর্কবার্তা দিয়েছে। 2025 সালের 31 মে সিঙ্গাপুরের শাংরি লা ডায়ালগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বক্তব্যের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুঁশিয়ারি উচ্চারণ করে। হেগসেথ তার ভাষণে দাবি করেন চীন তাইওয়ান দখলের জন্য সামরিক প্রস্তুতি নিচ্ছে এবং 2027 সালের মধ্যে এই সক্ষমতা অর্জন করতে পারে। এর জবাবে চীন এই মন্তব্যগুলোকে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে। হেগসেথের বক্তব্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতার প্রতি ইঙ্গিত করা হয়। তিনি উল্লেখ করেন চীনের পিপলস লিবারেশন আর্মি প্রতিদিন তাইওয়ান আক্রমণের অনুশীলন করছে এবং এটিকে বাস্তব ঘটনার জন্য প্রস্তুতি হিসেবে বর্ণনা করেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যকে চীন নিজের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তাইওয়ান ইস্যু সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ বিষয় এবং কোনো বিদেশি রাষ্ট্রের এতে হস্তক্ষেপের অধিকার নেই। ঐতিহাসিকভাবে তাইওয়ান চীনের অংশ হলেও 1949 সালের পর থেকে এটি স্বশাসিত হিসেবে পরিচালিত হচ্ছে। চীন বারবার জোর দিয়ে বলেছে প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও তারা দ্বীপটিকে পুনঃ একীভূত করবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে নিরাপত্তা সহায়তা প্রদান অব্যাহত রেখেছে, যদিও আনুষ্ঠানিকভাবে দ্বীপটিকে স্বীকৃতি দেয়নি। সম্প্রতি মার্কিন কংগ্রেস তাইওয়ানকে $571 মিলিয়ন সামরিক সহায়তার অনুমোদন করায় চীন ক্ষোভ প্রকাশ করেছে। এই উত্তেজনার প্রেক্ষাপটে চীন মার্কিন সম্পর্ক নতুন সংকটের মুখোমুখি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার চেষ্টা করছে। দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি এবং ফিলিপাইনের সাথে সামরিক চুক্তিকে চীন আঞ্চলিক অস্থিতিশীলতার কারণ হিসেবে চিহ্নিত করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে হেগসেথের এই বক্তব্য মার্কিন প্রতিরক্ষা নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দেয়। গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে সামরিক সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন, যা চীনের রেড লাইন লঙ্ঘনের শামিল। চীনের প্রতিক্রিয়ায় পরিষ্কার যে তাইওয়ান ইস্যুতে যে কোনো প্রকার মার্কিন হস্তক্ষেপ চীন মার্কিন সম্পর্কের ভিত্তি নড়বড়ে করে দেবে। সংঘাতের সম্ভাব্য প্রভাব নিয়ে বিশ্লেষকরা সতর্ক করেছেন। স্টিমসন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী তাইওয়ান প্রণালীতে সামরিক সংঘাতের ঘটনা পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। অন্যদিকে চীনের অর্থনৈতিক ও সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি এক চীন নীতি নিয়ে তাদের অনড় অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বিধাবিভক্ত করেছে।
দ্বিপাক্ষিক উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা সীমিত থাকলেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইস্যুটি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে। তবে চীন যে কোনো বহুপাক্ষিক আলোচনা প্রত্যাখ্যান করে বলেছে তাইওয়ান ইস্যু শুধুমাত্র চীন ও তাইওয়ানের মধ্যে সমাধানযোগ্য। এই অবস্থান আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক বলে মনে করেন পশ্চিমা আইনবিদরা। ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে এই টানাপোড়েন শীতল যুদ্ধের মনোভাবকে পুনরুজ্জীবিত করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল এবং চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মধ্যে প্রতিযোগিতা আঞ্চলিক দেশগুলোকে নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলেছে। বিশেষ করে ফিলিপাইন, ভিয়েতনাম ও মালয়েশিয়ার মতো দেশগুলো উভয় পরাশক্তির মধ্যে চাপে পড়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এক পরমাণু চুক্তির জন্য ইরানের কাছে প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস শনিবার এটি নিশ্চিত করেছে। ট্রাম্পের এমন উদ্যোগের পর অনেকেই বলছেন যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধ চায় না বলেই কিছুটা নত হয়ে হলেও চুক্তির প্রস্তাব পাঠিয়েছে। এখন তেহরান কি জবাব দেয় সেটা দেখার অপেক্ষায় বিশ্ব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি যুক্তরাষ্ট্রের চুক্তির কিছু বিষয় তার কাছে উপস্থাপন করেছেন। এই খবরটি আসার আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বলেছেন, ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে। এটি পরমাণু অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ উপাদান। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিয়াভিট শনিবার বলেছেন, চুক্তিটি গ্রহণ করে নেয়ায় ইরানের জন্য সর্বোত্তম হবে। তিনি এও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এটা পরিষ্কার করেছেন যে ইরান কখনোই পরমাণু বোমার অধিকারী হতে পারবে না। লিয়াভিট বলেন, একটি বিস্তারিত ও গ্রহণযোগ্য প্রস্তাব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটফকের মাধ্যমে ইরানকে পাঠানো হয়েছে। নীতি, জাতীয় স্বার্থ ও ইরানের জনগণের অধিকারের সাথে সঙ্গতি রেখে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের যথাযথ জবাব দেওয়া হবে, আরাঘচি লিখেছেন সামাজিক মাধ্যম এক্সে। চুক্তিটির বিস্তারিত এখনও পরিষ্কার করা হয়নি, তবে এই প্রস্তাবটি এসেছে IAEA এর রিপোর্টের পর। রিপোর্টটি নিয়ে বিবিসি একটি প্রতিবেদনও প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ইরানের হাতে 60% মাত্রার 400 কেজি ইউরেনিয়াম মজুদ আছে। এটি পরমাণু অস্ত্রের জন্য দরকারি 90% মাত্রার কাছেই। তবে এটি পারমাণবিক বিদ্যুৎ ও গবেষণা কাজে ব্যবহারের জন্য দরকারি মাত্রার চেয়ে অনেক বেশি। এছাড়া আরও পরিশোধন করলে 10টি পরমাণু অস্ত্রের জন্য এটা যথেষ্ট। এর মাধ্যমে পরমাণু অস্ত্র নেই এমন দেশগুলোর মধ্যে একমাত্র ইরানেই এই মাত্রার ইউরেনিয়াম আছে। ওই রিপোর্টের কারণে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির IAEA বোর্ড অব গভর্নেন্সকে ইরান অস্ত্র বিস্তার রোধের বাধ্যবাধকতা লঙ্ঘন করলো কিনা তা পর্যালোচনার জন্য চাপ দেওয়ার পথ তৈরি হয়েছে। ইরান বরাবরই বলে আসছে তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। সম্প্রতি দেশটির রাষ্ট্রায়ত্ত মিডিয়ায় IAEA এর রিপোর্টকে ভিত্তিহীন, অভিযোগ সম্বলিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে বর্ণনা করা হয়েছে। ইরান বলেছে, IAEA গভর্নর্স মিটিংয়ে তেহরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়ার চেষ্টা হলে ইরান তার জবাবে পাল্টা ব্যবস্থা নেবে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরানের পরমাণু সক্ষমতা সীমিত করতে চাইছে। গত এপ্রিল থেকে ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দুপক্ষই আলোচনার বিষয়ে আশাবাদী হলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে প্রকট মতভিন্নতা আছে। এর মধ্যে একটি হলো ইরান ভবিষ্যৎ সমঝোতার আলোকে সমৃদ্ধকরণ চালিয়ে যেতে পারবে কিনা। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা সত্ত্বেও ইরান পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির গতি স্লথ করেছে বলে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। IAEA বলছে, প্রতি মাসে একটি পরমাণু অস্ত্র তৈরির সমান উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান উৎপাদন করছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা, ইরান পরমাণু অস্ত্র তৈরির সিদ্ধান্ত নিলে কয়েক মাসের মধ্যে তারা একটি পরমাণু বোমা তৈরি করতে পারবে। ইরান এই ধরনের চেষ্টার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তবে IAEA এর সিনিয়র পরিদর্শকদের ইরান পরিদর্শনের সুযোগ দেয়নি, এমনকি তারা দীর্ঘদিন ধরে থাকা কিছু প্রশ্নের জবাব দেয়নি। এর আগে ইরানের সঙ্গে 6 বিশ্বশক্তির করা পরমাণু চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিল ট্রাম্প। এখন তিনি নতুন চুক্তি চাইছেন। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPO
যা সংক্ষেপে ইরান পরমাণু চুক্তি নামে পরিচিত। এতে ইরান, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি ও যুক্তরাজ্য স্বাক্ষর করেছিল। ওই চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত ও মনিটর করার কথা বলা হয়েছিল, যার বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটিকে খারাপ চুক্তি হিসেবে অভিহিত করে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। তার মতে ওই চুক্তিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়নি। এরপর নতুন করে চুক্তিতে আসার জন্য ইরানের উপর আরও চাপ বাড়াতে ট্রাম্প আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এর মধ্যে তেহরান পরমাণু কর্মসূচি আরও জোরদার করেছে। ট্রাম্প এর আগে কূটনীতির মাধ্যমে চুক্তি অর্জনে ব্যর্থ হলে ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে বোমা হামলার হুমকি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে ইরানকে কড়া বার্তা দিয়েছে সৌদি যুবরাজ। পাশাপাশি ইরান আক্রমণ করতে যুক্তরাষ্ট্রকে সৌদির ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে দেশটি। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে সৌদি আরবের এক গোপন বার্তা আদান প্রদানের পর। যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পারমাণবিক চুক্তি নিয়ে সৌদি আরব ইরানকে সতর্ক করেছে। এই চুক্তিকে গুরুত্ব না দিলে তেহরান ইসরায়েলের সামরিক হামলার সম্মুখীন হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালের 17 এপ্রিল ইরানের রাজধানী তেহরানে এক গোপন বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এই বার্তা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে পৌঁছে দেন। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি উপস্থিত ছিলেন। বৈঠকে খালিদ স্পষ্ট করে বলেন, ট্রাম্প দীর্ঘ আলোচনা সহ্য করবেন না, দ্রুত চুক্তিতে পৌঁছাতে হবে, না হলে কূটনৈতিক পথ বন্ধ হয়ে যাবে এবং ইসরায়েলি সামরিক হামলার ঝুঁকি তৈরি হবে। তার এই হুঁশিয়ারি গাজা ও লেবাননে চলমান সহিংসতার প্রেক্ষাপটে আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, যেখানে ইতিমধ্যে ইরানপন্থী গোষ্ঠীগুলোর সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। 2016 সালের পর এই প্রথম সৌদি রাজপরিবারের কোনো জ্যেষ্ঠ সদস্য তেহরান সফর করলেন। 2023 সালে চীনের মধ্যস্থতায় সৌদি ইরান সম্পর্ক স্বাভাবিক হলেও সাম্প্রতিক এই বৈঠক এবং বার্তা সেই সম্পর্কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বৈঠকে ইরানি প্রেসিডেন্ট জানান, তেহরান অর্থনৈতিক চাপ কমাতে চুক্তি চায়, তবে শুধুমাত্র ট্রাম্পের চাওয়ার ভিত্তিতে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করবে না। এদিকে ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যদিও একই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওয়াশিংটন সফরে এসে ইরান বিরোধী সামরিক সমর্থন চেয়েছেন। ইরান এ নিয়ে উদ্বেগ জানিয়ে বলেছে, ট্রাম্প প্রশাসনের কৌশল অনিশ্চিত ও অসম। কখনো সীমিত সমৃদ্ধকরণের সম্মতি চাওয়া হয়, আবার কখনো তা সম্পূর্ণ বন্ধের দাবি তোলা হয়, যা তেহরানকে দ্বিধায় ফেলেছে। বিশ্লেষকরা মনে করছেন, সিরিয়ায় বাশার আল আসাদের অবস্থান দুর্বল হওয়া এবং গাজার পরিস্থিতি ঘিরে তেহরানের আঞ্চলিক প্রভাব হ্রাস পাওয়ায় সৌদি আরব কূটনৈতিকভাবে আরও সক্রিয় হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, সৌদি আরব যুদ্ধ এড়াতে চায়, কারণ তা তাদের অর্থনৈতিক লক্ষ্য ও অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য হুমকি। বৈঠকে প্রিন্স খালিদ সৌদি ভূখণ্ড থেকে ইরান বিরোধী সামরিক অভিযানের অনুমতি দেবে না বলেও সতর্ক করে দেন। তবে তিনি ইরানকে সতর্ক করে এটাও বলেছেন, ইরান বা তার মিত্রদের উস্কানিমূলক আচরণ ওয়াশিংটনকে আরও কঠোর পদক্ষেপ নিতে প্ররোচিত করতে পারে। হোয়াইট হাউস সৌদি আরবের এই বার্তা সম্পর্কে সরাসরি কিছু বলেনি, তবে মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, চুক্তি করুন, না হলে পরিণতি ভয়াবহ হবে। মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়েছে, একটি রাজনৈতিক সমঝোতার পথে আলোচনা এগুচ্ছে, তবে ইরান এখনও কিছু শর্তে অনড়। মধ্যপ্রাচ্যে সৌদি ইরান সম্পর্কের এই নতুন বাঁক শুধু আঞ্চলিক রাজনীতি নয়, বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি অর্থনীতির উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। ট্রাম্পের ক্ষমতায় ফেরা এবং ইসরায়েলের চাপ ইরানকে হয়তো একটি চুক্তিতে টেনে আনতে পারে, কিন্তু সেই চুক্তি কতটা দীর্ঘস্থায়ী ও বিশ্বাসযোগ্য হবে তা নিয়েও সংশয় থেকে যাচ্ছে।
ইরান, রাশিয়া ও চীনের মধ্যে অনুষ্ঠিত সর্বশেষ ত্রিপক্ষীয় বৈঠকটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। একদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনায় বিরাজ করছে চরম উত্তেজনা, অন্যদিকে এই তিন শক্তিশালী দেশ পরস্পরের অবস্থান আরও শক্তিশালী করছে ভবিষ্যতের কৌশল নির্ধারণে। ইরান, চীন এবং রাশিয়ার কর্মকর্তারা 9 জুন ইরানের পারমাণবিক কর্মসূচির উপর আসন্ন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার শুনানির আগে তাদের অবস্থান সমন্বয় করার জন্য এই বৈঠক করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি পোস্টে নিশ্চিত করেছেন, তিনটি দেশ তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং ওয়াশিংটনের সাথে দেশটির চলমান আলোচনা, পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা ও পরামর্শ করেছে। রোমে ইরান যুক্তরাষ্ট্রের ৫ম দফার আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের আলোচনার মূল বিষয়বস্তু ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি, যা ওয়াশিংটনের মতে অস্ত্র নির্মাণে ব্যবহৃত হতে পারে। তবে তেহরানের দাবি, এই কর্মসূচি কেবল শান্তিপূর্ণ, অসামরিক কাজে ব্যবহৃত হবে, বিশেষ করে জ্বালানি ও চিকিৎসা বিজ্ঞানে। তেহরান স্পষ্ট জানিয়েছে তারা এই অধিকার থেকে এক চুলও পেছাবে না। ইরানের মুখপাত্র বাঘাই বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের সার্বভৌম অধিকার, এটি কোনো আলোচনার বিষয় নয়। তবে সংবাদ মাধ্যম রয়টার্স এর একটি প্রতিবেদন ইঙ্গিত দিচ্ছে তেহরান হয়তো একটি রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সমৃদ্ধকরণ সাময়িকভাবে স্থগিত রাখতে পারে, যদি যুক্তরাষ্ট্র কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করে, যার মধ্যে রয়েছে জব্দকৃত সম্পদ মুক্ত এবং শান্তিপূর্ণ সমৃদ্ধকরণের স্বীকৃতি। বৃহস্পতিবারের আলোচনার পর ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলিতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ আলোচনাটিকে অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে তারা তিনটি দেশকে তাদের অবস্থানের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে সাহায্য করেছে। শুক্রবার রাশিয়ার মিডিয়ার সাথে এক সাক্ষাৎকারে উলিয়ানোভ তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতার জন্য মস্কোর প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন। তবে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে রাশিয়া ও চীন একযোগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আগামী বোর্ড সভার আগে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। রাশিয়া ইতিমধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে, যদিও এখনও দুই পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক আহ্বান আসেনি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে মস্কো এই প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের ভূ রাজনৈতিক প্রভাব বাড়াতে চাইছে। এদিকে চীন এই আলোচনায় অনেকটাই নীরব কৌশল অবলম্বন করলেও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ও ব্রিক্সের মাধ্যমে তাদের দক্ষিণ সহযোগিতা কৌশলের পরিপূরক হিসেবে ইরানকে কাছে টানছে। ইরান সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পূর্ণ সদস্যপদ পায় 2023 সালে এবং ব্রিক্সে যোগ দেয় 2024 সালে, যা পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিকল্প এক কাঠামোর ইঙ্গিত দেয়। মস্কো ও তেহরান সাম্প্রতিক সময়ে একাধিক সামরিক ও অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে একটি 20 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি, যা দুই দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া, নৌ সহযোগিতা এবং প্রতিরক্ষা খাতে প্রশিক্ষণ কার্যক্রম অন্তর্ভুক্ত করে। এছাড়াও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য তহবিল প্রদান করতে সম্মত হয়েছেন। পাশাপাশি দুই দেশ একটি গুরুত্বপূর্ণ গ্যাস রপ্তানি চুক্তিও সম্পন্ন করেছে, যা ভবিষ্যতে ইউরেশিয়া অঞ্চলে জ্বালানি ভূ রাজনীতিকে প্রভাবিত করতে পারে। ইরান, রাশিয়া ও চীনের এই ত্রিপক্ষীয় সমন্বয় ভবিষ্যতে জাতিসংঘ ও আন্তর্জাতিক পরমাণু সংস্থার মতো প্রতিষ্ঠানের কাজেও প্রভাব ফেলতে পারে। তেহরান তার অবস্থানে অনড়, মস্কো তার প্রভাব বিস্তারে তৎপর, আর বেইজিং কৌশলীভাবে এই নতুন বলয়ের ভারসাম্য রক্ষা করছে। এই চিত্র আগামী দিনের বিশ্ব রাজনীতির দিকে ইঙ্গিত করছে বলেও ধারণা করেন অনেক বিশেষজ্ঞ।